দায়িত্ব নিয়েই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি বিলুপ্তির ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নিশ্চিত করা হবে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আলাদা করার উদ্যোগও পর্যালোচনা করবেন তিনি। মন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়নে সরকারের সক্ষমতা যাচাই করা হবে। রুহুল আমিনের রিপোর্ট। দীর্ঘ 2 যুগ পর দেশ পরিচালনায় আবার বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন রাষ্ট্রনেতা দম্পতির উত্তরসূরি তারেক রহমান। অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সাজিয়েছেন তার প্রথম মন্ত্রিসভা, যেখানে অর্থ বিষয়ক 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন চট্টগ্রাম 11 আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে তিনি মুখোমুখি হন একাত্তর বিজনেসের। জানান, অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রকের ভূমিকা থেকে বেরিয়ে আসবে, এজন্য বিলুপ্ত করা হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের কাজ না এই ওয়াচডগের কাজ করা, মনিটর। এটার জন্য বাংলাদেশ ব্যাংক আছে, সবগুলো দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে। এ ব্যাপারে কোনো একটা বিএনপির সময় আমরা আগেও বিলুপ্ত করেছি, বিগত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার আবার এগুলো পুরনো ফেরত এনেছে লুটপাটের জন্য, আবার আমরা এটা বাদ দিয়ে দেবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা সেন্ট্রাল ব্যাংকে পালন করতে দিতে হবে, তাই না? মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংক একসাথে চলতে পারে না। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা, যেটা রেগুলেটরি ওয়াচডগের ভূমিকা, এগুলো সেন্ট্রাল ব্যাংকে করতে দিতে হবে। আর মানে যে অর্থ মন্ত্রণালয়ের যে পলিসি মেকিং, যেগুলো দায়িত্ব থাকবে অর্থ মন্ত্রণালয় করবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর সংস্কারও আছে অগ্রাধিকার তালিকায়, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংস্থাটির পৃথকীকরণ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। না, এটা তো একটা হাফ বেকড প্রজেক্ট রয়ে গেছে এখন। এটা আসলে এদিকেও না ওদিকেও না, এটাকে আমরা অ্যাড্রেস করবো। আমরা দেখি তারা কি করেছে, একটু ডিটেলসে গিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমাদের যত প্রোগ্রাম দিয়েছি বিএনপির পক্ষ থেকে, সবগুলো বাস্তবায়নকে মাথায় রেখে এগুলোর উপর হোমওয়ার্ক করে রিসার্চ করে এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং আমরা দেখবেন প্রত্যেকটি পদক্ষেপে বড় ধরনের ডিরেগুলেশন হবে, লিবারালাইজেশন হবে, ইজ অফ ডুইং বিজনেস এটা আমাদের সহজ করতে হবে। দায়িত্ব নিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নে কাজ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টও বিশ্লেষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কি, এটা আমরা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশের যেখানে আছে। আপনি জানেন ট্যাক্স রেভিনিউ বাংলাদেশে, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এবং সাউথ এশিয়াতে সবচেয়ে অনেকটা খারাপ। তা আমাদের তো এই সব দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব। রুহুল আমিন, একাত্তর, ঢাকা। বিএনপির মন্ত্রিসভায় ব্যবসায়ীদের জয় জয়কার। মোট 49 সদস্যের মধ্যে 32 জনই বিভিন্ন খাতের উদ্যোক্তা। যে তালিকায় ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, ইটভাটা ও তথ্য প্রযুক্তি। এদের মধ্যে সম্পদের বিচারে সবার উপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আর সর্বোচ্চ 1216 কোটি টাকা ঋণের দায় বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী আফরোজা খানম মৃতার। আরো জানাচ্ছেন মইনুল হাসান। নির্বাচনের শুরু থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনায় ছিলেন ব্যবসায়ীরা। সরকার গঠনের পরও থাকলো সেই ধারাবাহিকতা। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাজানো 49 সদস্যের ওই দলে 32 জনই ব্যবসায়ী, যার মধ্যে আবার পূর্ণমন্ত্রী 17 জন, বা 1/3 উপরে। নির্বাচনী হলফনামার বিশ্লেষণ বলছে, সবচেয়ে সম্পদশালী মন্ত্রী গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব পাওয়া জাকারিয়া তাহের। আয়কর নথিতে তার নিট সম্পদের পরিমাণ 345 কোটি টাকা। আর দ্বিতীয় অবস্থানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আব্দুল আওয়াল মিন্টুর। সবশেষ অর্থ বছরে নিজ ও পরিবারের সদস্যের মোট সম্পদ দেখিয়েছেন 267 কোটি। এর বিপরীতে ঋণের পরিমাণ অবশ্য 294 কোটি টাকা। আর 54 কোটি টাকা নিট সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় আছেন আফরোজা খানম মৃতা, যদিও দায়ের বিচারে তিনি রয়েছেন শীর্ষে 1216 কোটি টাকা নিয়ে। হলফনামায় পেশা হিসেবে আইন ও ব্যবসা উল্লেখ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পদ প্রায় 50 কোটি টাকার, আর দায়
25 কোটির উপরে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ইকবাল হাসান মাহমুদের নিট সম্পদ প্রায় 48 কোটি টাকা। এছাড়া বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 20 কোটি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু 18, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর 16.5 আর শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্পদ রয়েছে 14 কোটি টাকার। প্রতি মন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রায় 37 কোটি টাকা। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরের 21, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের 18, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নিট সম্পদের পরিমাণ 14 কোটি টাকা। সকলের প্রতি আইন অনুযায়ী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন নুরুল হক নূর, তার সম্পদ 90 লাখ টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। ভঙ্গুর ও চ্যালেঞ্জে থাকা অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পড়ল সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপর। আর প্রতিমন্ত্রী হিসেবে তাকে সহযোগিতা করবেন তরুণ রাজনীতিক জুনায়েদ সাকি। গুরুত্বপূর্ণ 3 মন্ত্রণালয় বাণিজ্য, শিল্প ও বস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আর বিদ্যুৎ, জ্বালানি সংকট সামাল দেবেন অভিজ্ঞ ইকবাল হাসান মাহমুদ। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। কার কাঁধে পড়ছে আওয়ামী আমলের লুটেরা অর্থনীতি উদ্ধারের দায়িত্ব, এমন আলোচনা আর গুঞ্জন চলছে দীর্ঘদিন। এদিক ওদিক থেকে নানা জনের নানা কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তারেক রহমান আস্থা রাখলেন মাঠের রাজনীতিতে সক্রিয় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ আমির খসরু মাহমুদের ওপর। 10 ফেব্রুয়ারি 76 বছরে পা দেয়া চট্টগ্রামের সন্তান আমির খসরু এর আগে সামলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা। তবে শুধু অর্থ নয়, পরিকল্পনার মতো সংবেদনশীল মন্ত্রণালয় চালানোর ভারও পড়েছে তার কাঁধে। আমির খসরুর কাজের পরিধি, চাপ ও গুরুত্ব বিবেচনায় তাকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে তরুণ রাজনীতিক জুনায়েদ সাকিকে 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। জনগণের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর 53 বছর বয়সী সাকির সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদিও তুলনামূলক কম। জিনিসপত্রের সরবরাহ ঠিক রাখা, নজরদারি ও দরদাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যার দায়িত্ব দেয়া হয়েছে সিলেট থেকে নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরকে, যিনি একই সঙ্গে সামলাবেন শিল্প ও পাট বস্ত্র মন্ত্রণালয়। 56 বছর বয়সে এই ব্যবসায়ী রাজনীতিকের পুরনো অভিজ্ঞতা নেই মন্ত্রণালয় সামলানোর। তবে তাকে সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে সংসদ সদস্য শরীফুল আলমকে। 1.5 দশকের অব্যবস্থাপনা ও লুটপাটে ক্ষতবিক্ষত বিদ্যুৎ জ্বালানি খাত সরবরাহ ঠিক রেখে সাধারণ মানুষ ও শিল্প কারখানায় স্বস্তি দিতে তাই বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। এমন বাস্তবতায় তারেক রহমান ভরসা রাখলেন পুরনো কাণ্ডারি ইকবাল হাসান মাহমুদের ওপর। 76 বছর বয়সী রাজনীতিক টুকু এর আগেও সামলেছেন এই মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে। আর এবার পাশে পাচ্ছেন যশোরের তরুণ সাংসদ অনিন্দ্য ইসলাম অমিতকে। অর্থনীতির জন্য আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সেটি সহ মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা রাজনীতিবিদ আমিনুর রহমান। রুহুল আমিন, 71, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। বক্তারা বলেন, এই চুক্তির কারণে রপ্তানি বাড়বে না, উল্টো রাজস্ব হারাবে সরকার, বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগও। তাই অংশীজনের সঙ্গে আলোচনা করে চুক্তিটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। রাকিব হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ঠিক 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক গোপন বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা প্রকাশের পর নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI, যার চুলচেরা বিশ্লেষণে এই আয়োজন সংগঠনটির। এরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো। বক্তারা বলেন, বিভিন্ন অসম প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে কেবল মার্কিন তুলায় পাল্টা শুল্ক মওকুফের সুযোগ। কিন্তু সেই সুবিধার নিয়ন্ত্রণ মার্কিনীদের হাতেই। ফলে একরকম হতাশ তৈরি পোশাক, চামড়া সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তারা কোনো জিরো ট্যারিফ আমাদের দেয়নি, দেবে না। তারা বলেছে যে নির্দিষ্ট কিছু শর্তে রেসিপ্রোকাল ট্যারিফটাকে জিরো হতে পারে, তাও আবার টু এ স্পেসিফাইড ভলিউম। টোটাল ভ্যালুর কত পার্সেন্ট আপনি করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের প্রক্রিয়াটা আমরা যারা ভুক্তভোগী আমরা জানি এটা সহজ হওয়ার কোনো কারণ নাই। আর এইরকম একটা জটিল, এইরকম একটা ওয়ান সাইডেড চুক্তির আন্ডারে যে বেনিফিট আমি পাবো ওইটা সহজ হবে, এইটা স্বপ্ন দেখার মতো। আমরা কিন্তু আমেরিকার সাথে পাঞ্জা দিয়ে পারবো না, আমরা সেটা চিন্তা করা উচিত না। আমরা মার্কেট শেয়ার কেন হারাবো?
আমরা চেষ্টা করব যে এটাকে কিভাবে, যেটা আমাদের ফরে কিভাবে আনা যায়, কোথায় স্কোপ আছে কিনা। অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মার্কিন চুক্তিটি জাতীয় স্বার্থের বিরোধী। আর সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেন, চুক্তিতে মার্কিনীদের আধিপত্য স্পষ্ট। এটা নতুন গভর্নমেন্টের কাছে দেওয়া উচিত ছিল, তারা এটা রিভিউ করা দরকার ছিল। কোনো স্টেক হোল্ডার কনসালটেশন হয়নি। আমরা কেউই, আমি জানি এই রুমে কেউই এটা বিষয়ে জানে না, বাংলাদেশেও কেউ এটা জানে না, অল্প কয়েকজন মানুষ বাদে। যেখানে আমার প্রয়োজন সেখানে WTO মাইনাস, যেখানে আমার প্রয়োজন সেখানে WTO কম্প্যাটেবল। হ্যাঁ, এটা হলো আমার এই এগ্রিমেন্টের এসেন্সটা। এটা বেশিরভাগে কিন্তু বাংলাদেশের কমিটমেন্ট দেওয়া আছে এবং একটা উন্নত বিশ্ব আর একটা দরিদ্র দেশকে সেগুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তবে দেশটির সঙ্গে ভালো সম্পর্কের বিকল্প দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। 2 দিনে ৫,৫০০ টাকা কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি কিনতে আজ থেকে গুনতে হবে 2,55,558 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,43,952 টাকা আর 18 ক্যারেটের দাম 2,09,077 টাকা। এদিন সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 3,907 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। রমজান ঘিরে সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, TCB। এবার প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে 23,000 টন পণ্য বিক্রি করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকায় হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছে TCB সংস্থাটি। মিসবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম খাওয়া নিম্ন আয়ের মানুষের বড় ভরসা ভর্তুকি মূল্যের পণ্য, যা কিনতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অনেকেই। এবারও রমজান উপলক্ষে কম দামে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারছেন তারা। তবে অভিযোগ রয়েছে ভোগান্তি আর খালি হাতে ফিরে যাওয়ার। টোকেনটা দিলে আমরা সুন্দর মতো মাল পাইতাম, কেউ পাইবো না। 5 জনের সংসার, 5 জনের মানে যে 4 দিন 5 দিন চলবে। গ্যাদারিংটা তো পছন্দ হইতেছে না। সুস্থভাবে দিলে তো সবার লাগি একটু ভালো হয়। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে TCBর চেয়ারম্যান জানান, ছুটির দিন ছাড়া আগামী 12 মাস পর্যন্ত বিভিন্ন স্থানে এসব পণ্য পাবেন স্মার্ট কার্ডধারী ও সাধারণ ভোক্তারা। ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে বাজারের মূল্য 5টি নিত্য প্রয়োজনীয় যে মূল্য আছে রমজান উপলক্ষে মেনলি এই দ্রব্যাদির মূল্য কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অনিয়ম লুটপাট বন্ধ করতে পারায় ভর্তুকি কমেছে TCBর, যা আগামীতে শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে জানান শেখ বশির উদ্দিন। বিগত সরকারের যে সময়ে TCBর কার্যক্রমের যে ব্যাপক অনিয়ম ছিল, এবছর আশা করা যায় হাজারখানেক কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে। এই ধারা চলমান থাকলে আগামী 4 থেকে 5 বছরে TCB যে বছরে 4 থেকে 5,000 কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না। একজন ভোক্তা 1 লিটার তেল, 2 কেজি ডাল ও 1 কেজি করে চিনি, ছোলা, খেজুর কিনতে পারছেন মোট 600 টাকায়। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। যুক্তরাষ্ট্রের তেল, গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে $36 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান, যা ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অধীনে $550 বিলিয়ন প্রতিশ্রুতির প্রথম অংশ। বিনিয়োগের মধ্যে রয়েছে ওহাইওতে প্রাকৃতিক গ্যাস ও মেক্সিকো উপসাগরে গভীর জলের অপরিশোধিত তেল রপ্তানির সুবিধা, যা জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে চলমান আগ্রাসনে কিয়েভের পাশাপাশি বিপাকে স্বয়ং মস্কো। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে ইউক্রেনের 81টি ড্রোন হামলায় বিপর্যস্ত দেশটির জ্বালানি খাত। ফলে কমছে তেল রপ্তানি, বাড়ছে বাজেট ঘাটতি, যা প্রায় $73 বিলিয়ন। আর এতেই নেতিবাচক ভারসাম্যের বলয়ে আটকা রুশ অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। 4 বছর ধরে ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। এতে শুধু সীমান্তের ওপারেই নয়, ক্ষতির মুখে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলও। গেল বছর রুশ আগ্রাসনের বিপরীতে তেল শোধনাগারগুলোতে 81 বার হামলা চালায় ইউক্রেন। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ে জ্বালানির দাম। ফলে নেতিবাচক ভারসাম্যের মুখে পড়ে রাশিয়ার অর্থনীতি।
রাশিয়ার অন্যতম বৃহৎ ভলগোগ্রাদ তেল শোধনাগার, যেখানে বছরে 1,30,00,000 টন তেল শোধন করা সম্ভব। সম্প্রতি এখানে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে বন্ধ হয়ে যায় পেট্রোল উৎপাদন। এরপরে পূর্ব ইউক্রেন থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে আরেক শোধনাগারে ড্রোন হামলায় আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে পেট্রোলের দাম বাড়ে 7% পর্যন্ত। অন্যদিকে তেলের দাম কমে যাওয়ায় চাপ বাড়ছে অর্থনীতিতে। রাশিয়ার প্রধান গ্রেড ইউরালস অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের তুলনায় 25 থেকে 30% কমে লেনদেন হচ্ছে। বছর ব্যবধানে জ্বালানি থেকে আয় নেমেছে অর্ধেকে, যার পরিমাণ $4.5 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার অর্থনীতি আটকে আছে নেতিবাচক ভারসাম্যের বলয়ে, যেখানে উল্লেখযোগ্য হারে কমেছে রপ্তানি। ফলে অর্থনৈতিক দুর্বলতায় অতিরিক্ত কর রাজস্ব দিয়ে বাজেট ঘাটতি পূরণ সম্ভব নয়। গেল বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি মাত্র 1%, চলতি বছর যা আরও কমতে পারে। পরিসংখ্যান বলছে, গেল বছর রাশিয়ার বাজেট ঘাটতি $73 বিলিয়ন, অর্থাৎ জিডিপির 2.6%, যা করোনা মহামারীর পর সর্বোচ্চ। এছাড়া চলতি বছর ঋণের সুদ পরিশোধে যা খরচ হবে তা ছাড়িয়ে যাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের সম্মিলিত ব্যয়কে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, গেল সপ্তাহে 1300 ড্রোন, 1200-র বেশি বোমা ও 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া, যা আঘাত করে জ্বালানি অবকাঠামোতে। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।